আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির মঞ্চ কিন্তু এক অদ্ভুত নাট্যশালা। এখানে কখন যে দৃশ্যপট বদলে যায় আর কখন যে পুরনো দিনের কোনো ভুলে যাওয়া কিংবা ফেলে আসা দৃশ্যপট নতুন করে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে, তা হয়তো ভাগা ভাগা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সমাজবিজ্ঞানীরাও আগে থেকে আজ করতে পারেন না। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের হয়তোবা মনে হবে আসলেই তো প্রকৃতপক্ষে রাজনীতির বাঁকে বাঁকে কতই না বিস্ময় লুকিয়ে আছে। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই খেয়াল করেছেন গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রিয় মাতৃভূমি এক অদ্ভুত অন্তর্বর্তীকালীন সময়ের ভেতর দিয়ে গেছে। ২৪শে আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন অনেকেই কিন্তু ভেবেছিলেন একটি যুগের হয়তোবা চিরতরে অবসান হলো। এরপর নানা চড়াই উতরাই এবং এগুলো পেরিয়ে গত মাসের মাঝামাঝি সময়ে বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় এসেছে নতুন একটি নির্বাচিত সরকার। প্রায় ১ মাস পার হতে চলল এই সরকারের, কিন্তু নতুন এই সরকারের সামনে শুরুতেই এসে কিন্তু হাজির হয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ। বলতে গেলে এক কথায় এক ঘোর অমানিসা। দেখুন, দেশের অর্থনীতির চাকা তো ঘুরে জ্বালানি শক্তিতে, অথচ আমাদের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে তেলের মজুদ কিন্তু একেবারে বলা চলে তলানিতে এসে ঠেকেছিল। হিসাব করে দেখা গেল বড়জোর ২০ থেকে ২২ দিন চলার মতো জ্বালানি অবশিষ্ট আছে। একটু গভীরভাবে ভাবুন তো অবস্থাটা। একটি দেশের জ্বালানি ফুরিয়ে আসা মানে বিদ্যুৎ উৎপাদন, কৃষি সেচ, শিল্প কারখানা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা সবকিছু কিন্তু থমকে যাওয়ার এক চরম উপক্রম। ঠিক এই চরম সংকটময় মুহূর্তে কিন্তু এক অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো। আর সেই হাতটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের। দ্রুততম সময়ে ১০,০০০ টন ডিজেল এসে বাংলাদেশে পৌঁছে গেল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এখানেই আসে কিন্তু ইতিহাসের সেই অদ্ভুত পরিহাস বা রাজনীতির সেই চমৎকার ম্যাজিক। এই বিপুল পরিমাণ তেল কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়া আসেনি, এসেছে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ১৩১ কিলোমিটার দীর্ঘ যে পাইপলাইনটি একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত ঘটা করে উদ্বোধন করেছিলেন, সেই পাইপলাইনের কল্যাণেই কিন্তু আজ এই ঘোর বিপদের দিনে রক্ষা পেল তারেক রহমান সাহেবের নতুন সরকার তথা বিএনপি সরকার। ভাবলে অবাক লাগে, তাই না? যে নেত্রীর পতন হয়েছে ১.৫ বছর আগে, তারই তৈরি করে দিয়ে যাওয়া এক কূটনৈতিক ও অবকাঠামোগত লাইফলাইন বর্তমান সময়ে আজকে সচল রাখছে তার এই চরম রাজনৈতিক প্রতিপক্ষের নেতৃত্বাধীন একটি নতুন সরকারকে। আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই যে ধারাবাহিকতা, এটাই কিন্তু রাষ্ট্রের এবং রাজনীতির আসল সৌন্দর্য। দেখুন, এই যে বিপদের দিনে ভারত এত দ্রুত সাড়া দিয়ে তেল পাঠালো, এটাকে আপনি নিছক কোনো বাণিজ্যিক লেনদেন ভাবলে কিন্তু মস্ত বড় একটি ভুল করবেন। এর গভীরে কিন্তু লুকিয়ে আছে কূটনীতির এক বিশাল চালচিত্র। গত ১.৫ বছর ধরে ঢাকা আর দিল্লির মাঝে যে একটা বরফ শীতল সম্পর্ক বিরাজ করছিল, এই ডিজেল নিরবিচ্ছিন্ন প্রবাহ যেন সেই বরফ গলারই প্রথম স্পষ্ট ইঙ্গিত। আপনারা একটু পেছনের দিকে তাকালে দেখবেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দিল্লি খুব একটা কেন কোনোভাবেই সহজভাবে নেয়নি। তাদের সাফ কথা ছিল, একটি নির্বাচিত রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত তারা বড় ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তিতে বা গভীর আলোচনায় কখনোই যাবে না। একটা স্থবিরতা, একটা সুস্পষ্ট দূরত্ব কিন্তু তখন দেখা যাচ্ছিল। কিন্তু গত মাসে, অর্থাৎ যখন নির্বাচন হয়ে গেল,
তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বসলো, তখন কিন্তু দৃশ্যপট অনেকটাই জাদুর মতো বদলে যেতে শুরু করলো। নির্বাচনের ফলাফল চূড়ান্ত হওয়ার পর বিশ্ব নেতাদের মধ্যে সবার আগে কে অভিনন্দন জানিয়েছিলেন? খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নয়, তিনি নিজে টেলিফোন করে দীর্ঘক্ষণ কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এই যে একদা চরম অস্বস্তিকর একটি সম্পর্কের জায়গা থেকে সরে এসে দুই দেশের শীর্ষ নেতার এই উষ্ণ বাক্যালাপ, এটি কিন্তু ভবিষ্যতের এক নতুন সমীকরণের, আমি মনে করি, সুস্পষ্ট বার্তা। এবং এই বার্তাটি দিচ্ছে বর্তমান সময়ে ভারত নিজেদের পক্ষ থেকে। এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, ঢাকা আর দিল্লির এই আগামী দিনের সম্পর্ক আসলে ঠিক কোন পথে হাঁটবে? এই পথ কি মসৃণ হবে, নাকি পুরনো কোনো কাঁটা আবার নতুন করে ফুটে উঠবে? এই সম্পর্ক মাপার জন্য আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে বিবিসির সাম্প্রতিক এক বিশ্লেষণের সূত্র ধরি, তবে 5টি খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচকের দিকে কিন্তু আমাদের গভীরভাবে প্রথমেই নজর দিতে হয়। প্রথমত, সাধারণ মানুষের জীবনের সাথে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে থাকা যে বিষয়টি, সেটি হলো ভিসা। দেখুন, 24-এর সেই আগস্টের পর থেকে চিকিৎসার জন্য হোক কিংবা স্রেফ ঘোরার জন্য, সাধারণ বাংলাদেশের জন্য ভারতের ভিসা পাওয়াটা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। বছরে যেখানে প্রায় 20 লাখ মানুষ ভারতে যেতেন, সেখানে চিকিৎসা বা খুব জরুরি প্রয়োজন ছাড়া আর কোনো ভিসা কিন্তু এতদিন জুটছিল না। তবে গত কয়েক সপ্তাহের কূটনৈতিক হাওয়া কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে, এবং সেই পরিবর্তনের সুবাতাস এখন কিন্তু ভিসা সেন্টারগুলোতে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় কূটনীতিকরা ভেতরে ভেতরে কিন্তু আভাস দিচ্ছেন, খুব শীঘ্রই হয়তো পর্যটন ভিসা আবার আগের মতো একই ধাতে স্বাভাবিক হয়ে যাবে। যদি সত্যি সত্যি আগামী কয়েকদিনের মধ্যে সাধারণ ভিসা পোর্টালগুলো সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, তবে বুঝতে হবে দিল্লি আসলেই ঢাকার সাথে সম্পর্কটা সহজ করতে চাইছে, একেবারে শিকড়ের পর্যায় থেকে। দ্বিতীয়ত, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে বর্তমান সময়ে কূটনীতির অলিন্দে সব থেকে বেশি ফিসফাস কিংবা গুঞ্জন অথবা কানাঘুষা চলছে, সেটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। একজন রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন দেশের মাটিতে পা রাখেন, তা দিয়ে কিন্তু তার সরকারের আগামী দিনের পররাষ্ট্রনীতির একটা পরিষ্কার রূপরেখা বোঝা যায়। এখন প্রধানমন্ত্রী কি তার প্রথম সফরের গন্তব্য হিসাবে দিল্লিকে বেছে নেবেন? এমন প্রশ্ন কিন্তু আসছে। যদি তিনি সেটা করেন, তবে বুঝতে হবে অতীতের সমস্ত ভারত বিরোধী তকমা ঝেড়ে ফেলে নতুন সরকার একটি অত্যন্ত বাস্তবসম্মত ও দূরদর্শী কূটনীতির পথে হাঁটতে চাইছে। আর যদি তিনি দিল্লি না গিয়ে ওয়াশিংটন, বেইজিং, রিয়াদ বা কাঠমান্ডুতে যান, তবে সেই বার্তাটি হবে সম্পূর্ণ ভিন্ন। আবার এমনও কিন্তু হতে পারে, চমক দিয়ে নরেন্দ্র মোদী নিজেই হয়তো নতুন সরকারের প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসাবে ঢাকায় পা রাখলেন। টেলিফোনে কিন্তু দুজনের মধ্যে একে অপরকে আমন্ত্রণ জানানোর একটা আনুষ্ঠানিকতা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। যদিও দিল্লির অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে মে মাসের আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে একটা ডামাডোল আছে, তার আগে হয়তোবা এত বড় কোনো শীর্ষ সফর নাও হতে পারে। তবুও এই সফরের গতিপথ কিন্তু আমাদের অনেক না বলা কথার উত্তর দিয়ে দিবে। তৃতীয়ত, আসুন একটু খেলার মাঠে নজর দিই। আমাদের দেশের মানুষের আবেগ আর উন্মাদনার আরেক নাম কিন্তু ক্রিকেট। আমরা দেখেছি গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের আমলে নানা টানাপোড়েন ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে
ভারতের বাংলাদেশ সফর কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। এমনকি ক্রিকেট বোর্ডেও একটা অদ্ভুত তিক্ততা আমরা দেখেছি। এমনকি মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএল এর ঘটনা আপনাদের মনে থাকার কথা অবশ্যই। সামনে কিন্তু আবার আইপিএল, তাই জুনের আগে হয়তোবা ভারতীয় দলের বাংলাদেশ আসার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হলো আগামী জুনে কি ভারতীয় ক্রিকেট দল সত্যি বাংলাদেশে আসবে? যদি তারা আসে তবে ধরে নিতে পারেন খেলার মাঠের সেই পুরনো উষ্ণতা আবার ফিরে আসছে। আর সেই উষ্ণতা খুব স্বাভাবিকভাবে কিন্তু ছড়িয়ে পড়বে আমাদের দেশের রাজনীতির মাঠে এবং প্রত্যেক অলিগলিতে। চতুর্থ বিষয়টি হলো আমাদের যোগাযোগ কিংবা কানেক্টিভিটি। সেই যে গত 24শে জুলাই মাসে মৈত্রী বন্ধন আর মিতালি এক্সপ্রেসের ঢাকা ছাড়া থমকে গেল, তা কিন্তু আজও সচল হয়নি। বাস চলাচলও কিন্তু একেবারে সীমিত পরিসরে চলছে। অথচ ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগের জন্য বাংলাদেশের এই ট্রানজিট বা কানেক্টিভিটিকে কতটা গুরুত্ব দেয় তা সচেতন মানুষের কিন্তু অজানা নয়। আগরতলা আখাউড়া রেল সংযোগের সামান্য একটু কাজ বাকি আছে, যা নিয়ে প্রকল্পটি থমকে আছে। তারেক রহমানের নতুন সরকার কি সেই অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেবে? এই ট্রেনগুলোর চাকা যেদিন আবার পূর্ণ গতিতে গড়াতে শুরু করবে, সেদিনই আসলে বুঝতে হবে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন ইঞ্জিন আবার পূর্ণ শক্তিতে চলতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, সম্ভবত সবচেয়ে জটিল যে সমীকরণটি আমাদের সামনে অপেক্ষা করছে তা হলো গঙ্গার জল বন্টন বা পানি বন্টন চুক্তি। 1996 সালে সই হওয়া সেই ঐতিহাসিক চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই কিন্তু শেষ হতে চলেছে। হাতে সময় আছে মাত্র কয়েকটা মাস। এই চুক্তির নবায়ন কি খুব সহজে হয়ে যাবে? এখানে কিন্তু নরেন্দ্র মোদী আর তারেক রহমান চাইলেই সব সমস্যার জাদুঘরে সমাধান করে ফেলতে পারবেন না। মাঝখানে একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল আবার ক্ষমতায় ফেরে, তবে মমতাকে পাশ কাটিয়ে গঙ্গার পানির হিস্সা নিয়ে কোনো চুক্তি করা দিল্লির কেন্দ্রীয় সরকারের জন্য আমি মনে করি এক প্রকার কঠিনই হবে। তাই এই জল চুক্তির ভবিষ্যতে হয়তো নির্ধারণ করে দেবে দুই দেশের আগামী দিনের সম্পর্কের আসল গভীরতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বিশ্লেষণ যতই করা হোক না কেন, একটি বড় রাজনৈতিক দল যখন মাঠের বাইরে থাকে, তখন যে আলোচনায় আসুক না কেন, যে টপিকে আলোচনা আসুক না কেন, প্রসঙ্গ কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের দিকে চলে যায়। এখন বর্তমান সরকার বিএনপি এবং তারেক রহমান ভারতের সাথে যে সুসম্পর্ক নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই সুসম্পর্কের মধ্যে যদি কোনোভাবে ফাটল সৃষ্টি হয়, তাহলে এখানে সব থেকে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ। আবার তাদের সম্পর্ক যদি আরো অনেক গভীর হয়, তাহলে কিন্তু লাভবান হবে আওয়ামী লীগ। কারণ কূটনৈতিকভাবে আওয়ামী লীগকে বা ভারতে থাকা আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভারতে সহযোগিতা করছে বিভিন্নভাবে। প্রধানত শেখ হাসিনাকে নানা পদ্ধতিতে নানা উপায়ে ভারত কিন্তু লবিংয়ে সাহায্য সহযোগিতা করছে। এর একমাত্র মুখ্য উদ্দেশ্য কি? একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের নিজস্ব যে অবস্থান রয়েছে বাংলাদেশের মাটিতে, সেই অবস্থান ফিরে পাওয়া। সুতরাং এই যে বাংলাদেশ ভারত অর্থাৎ দিল্লি এবং ঢাকার বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্ক বিভিন্ন চ্যানেল থেকে যদি সচল হয়ে যায়, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের ফায়দার পাল্লাটা আরো ব্যাপক হারে ভারী হয়ে যাবে। আমরা কিন্তু দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যে সকল অভিযোগে অভিযুক্ত করেছে, সেখানে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে নানাভাবে চিঠিপত্র দিয়েছে, কিন্তু ভারত সেটি কোনোভাবে গ্রহণ করেনি। তারা
পাল্টা এমন কূটনৈতিক উত্তর দিয়েছে যেটি থেকে আসলে সহজেই বোঝা যায় যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নয়। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন যদি ভারতের সাথে ঢাকার বা বাংলাদেশের কিংবা বিএনপির সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় সব দিক থেকে, তাহলে আমি মনে করি শেখ হাসিনার দেশে ফেরার আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াটিও কিন্তু দ্রুত সচল হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি যদি দ্রুত সচল হয়ে যায় তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তন বলুন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা বলুন, এটি কিন্তু বেশি একটা সময় নেবে না বা কাল বিলম্ব হবে না। শেখ হাসিনা বর্তমান সময়ে নির্বাসিত অবস্থা থেকে তিনি দেশের মাটিতে ফিরতে পারবেন। আমরা কিন্তু শেখ হাসিনার বিগত দিনে একটি অডিও বার্তাতে শুনেছি তিনি দেশে ফিরে মামলা মোকাবেলা করতে প্রস্তুত। এমত অবস্থায় নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে যদি একটি সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক, কূটনৈতিক সুসম্পর্ক গড়ে ওঠে, তাহলে এই বিষয়টি কিন্তু বর্তমানে দিল্লি যেভাবে দেখছে তখন আরো একটু ভারীভাবে দেখবে। এবং ঢাকা বর্তমান সময়ে যেভাবে শক্ত অবস্থানে রয়েছে, হয়তোবা দিল্লির সাথে সুসম্পর্কের কারণে এবং দিল্লির লবিং এর কারণে অথবা আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার কারণে তারা তাদের সুর নরম করবে। এছাড়া শেখ হাসিনার রায় নিয়ে, শেখ হাসিনার বিচার নিয়ে ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিকভাবে একটি বিতর্কিত পরিবেশ সৃষ্টি করে গেছে বা রেখে গিয়েছে। এখন কিন্তু গণমাধ্যমে আইসিটি ট্রাইব্যুনাল কিংবা শেখ হাসিনার বিচার প্রসঙ্গে কোনো ধরনের খবরাখবর আমরা খুব একটা দেখতে পাই না। বলা চলে তারেক রহমান বা বিএনপি সরকার দেশ পরিচালনা নিয়ে ব্যস্ত। তারা এখন এই সকল বিচারিক প্রক্রিয়াকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না। কিন্তু তাদের বিরোধী দল যারা রয়েছেন তারা কিন্তু এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুখ্য বিষয় হিসাবে রেখেছিল। এখনো তারা হয়তোবা এটিকে মুখ্য বিষয় হিসাবে আগামী যে রোজার ঈদ রয়েছে সেই রোজার ঈদের পরে কঠোর অবস্থানে যেতে পারে। এখন তারা কঠোর অবস্থানে যাক বা না যাক, এখন পর্যন্ত কিন্তু বিএনপি দীর্ঘ 1 মাস হয়ে গেলেও তারা কিন্তু এই সকল বিষয় নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা দেখায়নি। সুতরাং এটিও আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার প্রত্যাবর্তনে একটি বড় প্লাস পয়েন্ট। এখন দেখতে হবে আসলে প্রকৃতপক্ষে আগামী দিনগুলোতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক যে চ্যালেঞ্জগুলো রয়েছে দুই দেশের পররাষ্ট্র নীতিতে, সেগুলো মীমাংসিত হয়ে সুন্দর এবং সাবলীল সম্পর্ক গঠিত হয় কিনা, এবং বাইরের পরাশক্তির চাপ উপেক্ষা করে প্রতিবেশী দেশ ভারতের সাথে বর্তমান বিএনপি সরকারের সম্পর্কটা সুসম্পর্কে মিত্র শক্তিতে পরিণত হয় কিনা। এর পরবর্তীতে এখানে বর্তমানে যারা ভারত বিরোধী রয়েছেন তাদের যে ভূমিকা সেটি আসলে কিভাবে রাজনীতির মাঠে প্রকাশিত হবে, এই বিষয়টি কিন্তু পরবর্তী সময়ে দেখার। এখন অপেক্ষা করি এবং দেখি আসলে এই জল কত দূর গড়ায়। দেখুন সুপ্রিয় দর্শক, একটি রাষ্ট্র কিন্তু কখনোই একা চলতে পারে না। ভৌগোলিক অবস্থান, ভূ রাজনীতি আর অর্থনীতির যে কঠিন বাস্তবতা, সেই বাস্তবতা আমাদেরকে কিন্তু একে অপরের সাথে এক অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রাখে। আজ বাংলাদেশের অর্থনীতিকে এক চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সেই আগের সরকারের তৈরি করা পাইপলাইনের সুফল আর বর্তমান সরকারের কূটনৈতিক মুন্সিয়ানায় কিন্তু এক হয়ে কাজ করেছে। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কিছু নেই, চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু নেই, আছে কেবল স্থায়ী জাতীয় স্বার্থ। তারেক রহমানের এই নতুন সরকার সেই জাতীয় স্বার্থকে কতটা সুনিপুণভাবে আদায় করে নিতে পারে আর প্রতিবেশী ভারতের সাথে কতটা সমমর্যাদার ভিত্তিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে, আমি মনে করি এখন কেবল সেই বিষয়টাই আমাদের জন্য মুখ্য। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো চিন্তাশীল বা পর্যবেক্ষণমূলক আলোচনাতে। এই বিশ্লেষণ কিংবা এই আলোচনা অথবা এই পর্যবেক্ষণ যেটাই বলুন না কেন, এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা ভালো হোক খারাপ হোক, আপনারা অবশ্যই আপনাদের মতামত বক্সে বা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটি মতামত আমার জন্য শিক্ষণীয়। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।
আল্লাহ হাফেজ।